আচ্ছা চলো টেন্স। আচ্ছা টেন্স হলো তিন প্রকার, ঠিক আছে? টেন্স তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স, তাই তো? প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ, যেমন একটা হলো ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি প্রেজেন্ট টেন্সের কথা যদি বলি, তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে চার রকমের: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এইটাই যদি আমি পাস্টের ঘরে যাই, তখন আবার বলবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ঘরে গেলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স কয় রকম? তিন রকম। প্রত্যেকটা টেন্সের কয়টা করে ভাগ? চারটা করে ভাগ। তাহলে 3 4 12টা ভাগ আমাদেরকে করতে হবে, কি তাই তো? আচ্ছা, তো আমরা টেন্সের সাথে সাথে আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে ভয়েস। কি সেটা? ভয়েস। এই দুইটাকে একসাথে পড়ব, নয়তো কি হবে, একবার টেন্স পড়বো, টেন্স শিখবো, তারপর আবার ভয়েস, অনেক সময় লাগবে। আর আমরা যদি টেন্সের সাথে সাথে ভয়েসটাকে করে ফেলি, তাহলে একসাথে টেন্সও হয়ে গেল, ভয়েসও হয়ে গেল। কি বোঝা গেল? আচ্ছা, তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্স থেকে প্রথম ভাগটা শিখব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লেখো, পয়েন্ট করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কিভাবে চিনব? দেখো, প্রথমে আসি বাংলায়। বাংলাতে কিভাবে চিনব? দেখো, একদম শর্টকাট। যে সমস্ত, লিখে নাও, যে সমস্ত, লেখো, যেসব বাক্যে ক্রিয়ার শেষে, যেসব বাক্যে ক্রিয়ার শেষে অন্তস্থ অ, রস্বই, এ, ও ইত্যাদি থাকে, সেগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আবার রিপিট করি। তাহলে কি বললাম? যে সমস্ত বাংলা বাক্যগুলোতে কি থাকবে? ক্রিয়ার শেষে অন্তস্থ অ থাকবে, রস্বই থাকবে, এ থাকবে, ও থাকবে, যে কোনো একটা থাকবে। একটা বাক্যে তো একটাই থাকবে। তো যদি এগুলো কেউ থাকে, তাহলে পরিষ্কার বুঝে নিও যে সেই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কি বোঝা গেছে? এটা ছাড়াও আরো কয়েকটা কথা আছে, লিখে নাও। যদি কোনো অভ্যাসগত কাজ বোঝায়, যদি কোনো অভ্যাসগত কাজ বোঝায়, অভ্যাসগত কোনো কাজ, কোনো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা মানে সহজ ভাষায় ইতিহাসের ঘটনা, কি তাই তো? যেমন আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তুমি এই সেন্টেন্সটাকে কিসে লিখতে পারবা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়েও কি করতে পারবা? লিখতে পারবা, তাই তো? আচ্ছা, আরেকটা পয়েন্ট কি, যদি চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়, চিরন্তন সত্য কোনো ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কোনো ঘটনা। যেমন একদম ইজি একটা एग्जांपल নেই, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য? তো তাই তো? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এই যে সেন্টেন্সগুলো, এগুলো কি সত্য, চিরন্তন সত্য ঘটনা।
তো চিরন্তন সত্য ঘটনা যদি বোঝায় তবুও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। কি বোঝা গেল? তাহলে বাংলা লাইনগুলো দেখলে, বাংলা বাক্যগুলো দেখলে তোমরা ধরতে পারবে তো সবাই? তাহলে একদম শর্ট ট্রিক কি, যদি কোনো বাংলা লাইনে, বাংলা বাক্যে দেখো অন্তস্থ অ আছে, ই আছে, এ আছে, ও আছে, তাহলে পরিষ্কার বলবা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা আরেকটা নিয়ম কি আছে, অভ্যাসগত কোনো কাজ, ঐতিহাসিক ঘটনা, চিরন্তন সত্য কোনো ঘটনা। এবার অভ্যাসগত কাজ বলতে যে কাজটা আমরা রোজ করি, রেগুলার করি, যেমন আমি প্রতিদিন সকালে রাস্তা হাঁটি, তাহলে কি আমি প্রতিদিন রাস্তা হাঁটি, তো তাহলে এটা হলো একটা অভ্যাসগত কাজ, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন হাঁটি। তাহলে এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই পড়বে। কি ক্লিয়ার সবার? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝে গেলাম যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাংলাতে ধরার উপায়। তো এবার ধরলাম, তাকে ট্রান্সলেট যে করব তার তো একটা নিয়ম আছে না? তো সেই নিয়মটা কি? সেই নিয়মটাকে আমরা বলবো বাক্যের গঠন। লিখে নাও সবাই, বাক্যের গঠন। তাহলে বাক্যের গঠনে কি কি থাকবে এখানে দেখো, সবার প্রথমে থাকবে একটা সাবজেক্ট। কি থাকবে? সাবজেক্ট থাকবে, প্লাস প্লাস ভার্ব থাকবে, ভার্ব। এই ভার্বের শেষে কখনো এস কখনো ইএস হয়, ভার্বের শেষে কখনো এস কখনো ইএস হয়। কখন হয় তোমরা লিখে নিও, যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি তাই তো? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এবার এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, কি বলতো, যে পারসন, পারসন কি? আচ্ছা কি বাদিয়ে দিলাম, পারসন কত প্রকার? 3 প্রকার আমরা সবাই জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই। সেকেন্ড পারসন ইউ, ইউ। থার্ড পারসন এই তিনটাকে বাদ দিলে যা আছে, আই, উই, ইউ বাদ দিলে যা আছে সব হচ্ছে থার্ড পারসন। যেমন আমাকে যে দেখতেছো উৎপল, সে নিজেও থার্ড পারসন, একটা নাম তো থার্ড পারসন। কি বুঝতে পারলা? যেটাই আসুক সব থার্ড পারসন। ই, শি, দে, ইট, আমি নিজে, তোমরা, সবাই থার্ড পারসন। ঠিক আছে? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। তাহলে আরেকটা কথা কি, নাম্বার। তাহলে নাম্বার কয় রকমের হয়? এগুলো আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। নাম্বার 2 রকমের হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটা বুঝাবে, আর প্লুরাল মানে বহু বুঝাবে। কি তাই তো? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে এই ভার্বটার শেষে এস বা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? আরেকটা কি, আরেকটা হচ্ছে প্লাস অবজেক্ট। কি থাকবে? অবজেক্ট থাকবে। তো এটা হচ্ছে তোমার বাক্যের গঠন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে, বাংলা লাইনগুলোকে ইংরেজিতে লেখার নিয়ম হচ্ছে সবার প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। ভার্বের কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। মানে তুমি বলতে পারো এই যে ভার্ব 1। কি তাই তো? একটা ভার্বের জেনারেলি 3টা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কি তাই তো? তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস বাই এস, আর হচ্ছে অবজেক্ট। তাই এটা হচ্ছে তোমার বাক্যের গঠন। এইটা ধরে ধরেই তোমাকে লিখতে হবে। এবার চলো এক দুইটা একদম সহজ উদাহরণ নিই। যেমন 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 ধরো বললাম রাম, রাম একটি কবিতা লেখে। রাম একটি কবিতা লেখে। কি তাই তো? আচ্ছা, রাম একটি কবিতা লেখে। তাহলে এইটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে? দেখো সবার প্রথমে লক্ষ্য করো, এই লাইনটাকে ধরতে হবে, লাইনটা বুঝতে হবে যে লাইনটা কোন টেন্সে পড়লো। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কি করে বুঝলাম? ভালো করে উচ্চারণ করো তো। রাম একটি কবিতা লেখে, লেখে উচ্চারণ করে, লেখে অথবা লিখে একই তো কথা, তোমার যেটা সুবিধা হয়, লেখে বা লিখে। আমরা চলিত ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় লেখেই তো বলি, তো যাই হোক লিখে। তো এটা যদি তুমি বলো তাহলে কি উচ্চারণ হয়? দেখো উচ্চারণে এ আসে, এ আসে কি না? লিখে, লিখে এ আসতেছে। তো এ আসা মানে কি? এ আসা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি তাই তো? তাহলে আমি বুঝতে পারলাম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এটাকে ইংরেজিতে লেখার নিয়ম তো তুমি অলরেডি জানো। তো সবার প্রথমে সাবজেক্ট। আচ্ছা, এবার অনেকের এখানে প্রবলেম দাঁড়ায় যে স্যার কি করে বুঝবো যে সাবজেক্ট আর অবজেক্ট কি করে বাইর করব, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট? দেখো পরিষ্কার কথা, দেখো যার সাথে এরা যুক্ত থাকে, অন্তস্থ অ, ই, এ, ও, এরা কিন্তু হচ্ছে যার সাথে যুক্ত থাকে সেটা ভার্ব হয়। তাহলে এই লেখাটা কি? লেখাটা হলো ভার্ব। লিখে, এটা ভার্ব।
তাহলে এইটাকে তুমি যদি কে দিয়ে প্রশ্ন করো, কে কি দিয়ে প্রশ্ন করবা, কে কে দিয়ে প্রশ্ন করলে তুমি কি পাবা, সাবজেক্ট পাবা। কি পাবা, সাবজেক্ট। প্রশ্ন করো কে লিখে, দেখো রাম, তাহলে এটা তোমার সাবজেক্ট। এখন এটাকেই যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে, কি লিখে, তাহলে একটি কবিতা, তাহলে এটা হয়ে গেল তোমার অবজেক্ট। কি ক্লিয়ার? তাহলে ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। ক্লিয়ার? তাহলে এই লাইনটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে, তাহলে সাবজেক্ট কে, রাম, অবজেক্ট কে, একটি কবিতা, তাহলে লিখেটা কি, লিখেটা ভার্ব। ক্লিয়ার সবার? তো চলো ট্রান্সলেট করি। তাহলে সবার প্রথমে সাবজেক্ট লিখবো রাম, রাম, তাই তো? আচ্ছা, তারপর নিব আমি ভার্ব। ভার্ব কোনটা, লিখে, লেখা ইংরেজি রাইট, WRITE, রাইট, WRITE, রাইট, লেখে। এবার বলো তো এস বাই এস কি হবে? হ্যাঁ হবে। রামটা থার্ড পারসন না, যে কোনো নাম সেটা থার্ড পারসনের মধ্যেই পড়বে। তাহলে থার্ড পারসন এবং রাম কয়জন, একজন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস হবে। তো ই তো আছেই, তো শুধু আমি এস যুক্ত করব। তাহলে রাম রাইটস, রাম লিখে। এবার অবজেক্ট কি লেখে, একটি কবিতা। একটি ইংরেজি কি, ওয়ান না, ওসব লেখা যায় না, লিখতে হয় এ, আর কবিতা ইংরেজি পোয়েম। তাহলে ট্রান্সলেট হয়ে গেল রাম রাইটস আ পোয়েম। কি ক্লিয়ার সবার? কারো কোনো রকম ডাউট আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা চলো এবার আমরা এটার ভয়েস শিখবো। ঠিক আছে, বললাম কি বললাম প্রথমে, যে টেন্স শিখবো তার ভয়েস শিখবো। তাহলে একসাথে দুটো টপিক শেষ হবে। তোলা কমপ্লিট সবার? চলো এবার দেখবো এটার ভয়েস। ভয়েস, ভয়েস। আচ্ছা, ভয়েস কয় রকমের হয়? দুই রকমের হয়। কি কি? একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। কি বোঝা গেল? দুই রকমের ভয়েস হয়। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট নিজে কাজ করে, কি তাই তো? আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কারো দ্বারা কাজটা করায়। আচ্ছা বলো তো, আমি চুল কাটি, আমি চুল কাটি, এই যে কথাটা, এটা কি ঠিক না ভুল? তোমরা যখন চুল কাটো, তোমরা কাটো নাকি কেউ কেটে দিচ্ছে? নাপিত কেটে দিচ্ছে। তো তাহলে কি বলা উচিত? আমি চুল কাটাচ্ছি বা কাটাই, কি তাই তো? তার মানে ওখানে সাবজেক্ট আমি, কিন্তু আমি কাজ করছি না, অন্য কেউ করছে কাজটা, কি তাই তো? তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করবে না, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করবে। তো এখানে কিছু প্রোনাউন আছে যেগুলো চেঞ্জ হয়। যেমন আই থাকলে কি হয়, আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, তাই তো? ইউ থাকলে কি হয়, ইউ থাকলে ইউই হয়, কোনো রকম পরিবর্তন হয় না, তাই তো? হি থাকলে কি হয়, হি থাকলে হিম হয়, হিম। শি থাকলে কি হয়, শি থাকলে হার হয়। দে থাকলে কি হয়, দে থাকলে দেম হয়। যে কোনো নাম থাকলে কি হয়, যে কোনো নাম, ধরো রাম, নামই হয়, কোনো চেঞ্জ হয় না। তো এই যে প্রোনাউন বা এই যে নাউন, এগুলোর কোনো পরিবর্তনগুলো এই রকম ভাবে হয়। কি বুঝতে পারলা? সবাই কিন্তু কপি করবা, তুলে নিবা সবাই, সব লাগবে এগুলো। এগুলো ছাড়া তুমি চেঞ্জ কি করে করবা? ঠিক আছে, আচ্ছা এইবার আমরা শিখবো ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো। ঠিক আছে, নিয়মগুলো লিখি, দেখো নিয়ম। আচ্ছা, আমরা যে ভয়েস করব কোন টেন্সের করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস শিখবো আমরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো সবার প্রথমে এক নাম্বার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। এটা হচ্ছে এক নাম্বার নিয়ম। অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে।
দুই নাম্বার নিয়ম কি? দুই নাম্বার নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তিন নাম্বার নিয়ম হচ্ছে V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, সেটা বসবে। চার নাম্বার নিয়ম হচ্ছে বাই বসবে, বাইটা কি একটা প্রিপোজিশন কি, তাই তো? আচ্ছা, বাই বসবে। আচ্ছা, পাঁচ নাম্বার কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট হবে। এই পাঁচখানা নিয়ম তোমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। তাহলেই দেখবে যে তোমরা সহজেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারছো। ঠিক আছে? তো আমরা एग्जांपल হিসাবে যে সেন্টেন্সটা তখন নিলাম, কি নিলাম জানো? রাম রাইটস আ পোয়েম। তাহলে আমরা তো পরিষ্কার জানি যে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সবার প্রথমে আমরা কি করব? নিয়মে অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ পোয়েম, আ পোয়েম। তাহলে এটাকে সবার প্রথমে নিয়ে নিব। তাহলে আ পোয়েম নিয়ে নিলাম। দুই নাম্বার কি বলছে? এম ইজ আর এর মধ্যে একটা। তাহলে আমি কি নিব? একটি কবিতা তো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়, কি হয়? ইজ হয়। আর থার্ড পারসন প্লুরাল হলে আর হয়। আর এম কোথায় বসে? আই এর পরে, জানি তো আমরা সবাই। তাহলে আ পোয়েম ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা? রাইট। রাইটের থার্ড ফর্ম কি হয়? রাইট, রোট, রিটেন। রাইট প্রেজেন্ট ফর্ম রোট, WROTE, রোট হচ্ছে পাস্ট ফর্ম। আর থার্ড ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। তাহলে আ পোয়েম ইজ রিটেন। তারপর নিয়ম কি ছিল? বাই। তো চলো বাই লিখলাম, এই যে বাই। তারপর কি বলছে? সাবজেক্টটাকে অবজেক্ট। তো সাবজেক্ট কি আছে? রাম। রাম তো একটা নাম, নাম থাকলে কোনো রকম চেঞ্জ হয় না, আমরা এখানে দেখলাম তো, নাম থাকলে চেঞ্জ হয় না। তাহলে রাম কি হবে? রামই হবে। কি বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা।